সুপ্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, চান্দিনা রেদওয়ান আহমেদ বিশ্ববিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং অনলাইন ক্লাসগুলিতে যুক্ত থেকে তোমরা প্রত্যেকে তোমাদের নিজের যে পড়াশোনা সেটা ঠিক মতো করছো। আজকে আমরা তোমাদেরকে যে বিষয়ে পড়াবো সে বিষয়ে আমরা একটু আলোকপাত করছি। তোমরা ইতিমধ্যে জেনে গেছো সাহিত্যের সংজ্ঞা। আমরা একাদশ শ্রেণীতে সাহিত্য পাঠ পড়াচ্ছি। তোমরা ইতিমধ্যে সাহিত্যের সংজ্ঞা জেনেছ। আমরা আজকে বাংলা সাহিত্যের যিনি সম্রাট, বলো তো বাংলা সাহিত্যের সম্রাটকে, সাহিত্য সম্রাট যাকে বলা হয়, সাহিত্য সম্রাট কে তিনি? হ্যাঁ, তিনি হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমাদের যে 12টি গদ্য আছে, এই 12টি গদ্যের মধ্যে প্রথম যে লেখাটি আছে সেটি হচ্ছে আমাদের সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সেটা হচ্ছে বাঙ্গালা নব্য লেখকদের প্রতি নিবেদন। বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। রাইটার হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা এর আগে তোমাদেরকে কবিতা পড়ানো শুরু করেছিলাম। বিভীষণের প্রতি মেঘনাদ মাইকেল মধুসূদন দত্তের এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সোনারতরী রূপক কবিতা, সেটি পড়াচ্ছিলাম। তো আজকে আমরা গদ্য পড়াচ্ছি বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। কবিতার পরে পরে আমরা চলে আসলাম একটি প্রবন্ধে। তোমরা সাহিত্যের যে ধারা, সে ধারাগুলো বিগত ক্লাসে তোমরা দেখেছ। সাহিত্যের অন্যতম একটি ধারা হচ্ছে প্রবন্ধ। আমাদের এই বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন, এটি হচ্ছে একটি প্রবন্ধ। এখন আসো আমরা প্রবন্ধটা কি সেটা একটু জেনে নেই। প্রবন্ধ প্রকৃষ্ঠ, প্র দিয়ে হচ্ছে প্রকৃষ্ঠ, প্রকৃষ্ঠ রূপে, আর বন্ধ হচ্ছে বন্ধন। প্রকৃষ্ঠ রূপে বন্ধনটা হচ্ছে প্রবন্ধ। কিসের বন্ধন? প্রকৃষ্ঠ রূপে শব্দ বন্ধন, শব্দের যে গাঁথুনি সেটা প্রকৃষ্ঠ রূপে হয়। এখানে কি থাকে এই প্রবন্ধের মধ্যে? প্রবন্ধের মধ্যে থাকে বস্তুনিষ্ঠতা। বস্তুনিষ্ঠতা থাকে
থাকে আর তথ্য থাকে, বস্তুনিষ্ঠতা থাকে, যুক্তি থাকে আর তথ্য থাকে। তাহলে আমরা প্রবন্ধের সংজ্ঞা কি বলতে পারি? সংজ্ঞা বলতে পারি বস্তুনিষ্ঠ, যুক্তি নির্ভর এবং তথ্য সমৃদ্ধ রচনাকে প্রবন্ধ বলে। শিক্ষার্থীরা, তোমরা আশা করছি সংজ্ঞাটা বুঝতে পেরেছো। তোমরা সংজ্ঞাটা লিখে নাও। বস্তুনিষ্ঠ, আমরা এখানে যখন আমরা সংজ্ঞা লিখব তখন আর তা লিখব না, আমরা লিখব বস্তুনিষ্ঠ, যুক্তি নির্ভর ও তথ্য সমৃদ্ধ রচনাকে প্রবন্ধ বলে। ঠিক আছে? বস্তুনিষ্ঠ, যুক্তি নির্ভর, তথ্য সমৃদ্ধ রচনাকে প্রবন্ধ বলে। এই প্রবন্ধগুলো তৈরি হয় বিভিন্ন বিষয়ের উপরে। কেউ লিখেন ধর্মের উপরে, কেউ লিখেন দর্শনের উপরে, কেউ লিখেন সমাজের উপরে। এরকম অনেক বিষয়ের উপরে প্রবন্ধ রচিত হয়। আমাদের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্যের উপরে লিখেছেন। ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা, সমাজ এগুলোর উপরে প্রবন্ধ হয়ে থাকে। আর এই প্রবন্ধটি হচ্ছে সাহিত্যের উপরে। বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। বাংলা, এই যে আমাদের বাংলা শব্দ, আমরা এখন বলছি বাংলা, এই বাংলা থেকেই প্রথমে আমরা উচ্চারণ করতাম বাঙ্গালা। এই গ সহ এই যে বাঙ্গালা, বাঙ্গালা থেকে হলো বাংলা, ক্রমে হলো বাংলা। কিভাবে বাংলা এসেছে দেখো, বাংলা, বাংলা হলো বাংলা, এইভাবে বিবর্তন হয়ে এই শব্দটি আমরা এখন বাংলা ব্যবহার করছি। কিন্তু যেহেতু বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি আমাদের বাংলা সাহিত্যের প্রথম দিকে, আধুনিক যুগের শুরুর আগেই তার রচনা, সেই জন্য তাকে আমরা, তিনি যেভাবে লিখেছেন আমরা সেভাবেই তার লেখাটি লিখব। কারণ তিনি প্রবন্ধের নাম দিয়েছেন বাঙ্গালা নব্য লেখকদের প্রতি নিবেদন। এই নব্য মানে কি? নতুন। লেখকদের প্রতি তার একটা আবেদন আছে, তিনি কিছু বলতে চাচ্ছেন বাংলা নতুন লেখকদের প্রতি। সেই লেখাটাকেই এই প্রবন্ধের ভিতরে আমরা সেই লেখাটাই পাবো, তিনি কি বলতে চাচ্ছেন। আর এটা বেশি জরুরি এই জন্যে, তোমরা জানো যে তোমরা যারা উচ্চ মাধ্যমিকে পড়ছো তোমাদের মধ্যে অনেকেরই সৃজনশীলতা আছে, যে যারা লেখালেখি করো, কবিতা লেখো, গল্প লিখো, এরকম অনেকেই আছে। তো আমরা সবাই মনে করি যে এই সময়টাতে আমরা যদি জানি যে লেখকদের কেমন হওয়া উচিত, তাদের চিন্তা চেতনা, লেখার যে মান সেটা কেমন হবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা আমরা এই বঙ্কিমচন্দ্রের প্রবন্ধের মধ্যে পাবো। এবং আমাদের যে ভবিষ্যৎ প্রজন্মের যারা লেখক তোমাদের মধ্যে লুকিয়ে আছে, তারা এ থেকে অনেক উপকৃত হবে। তো আসো আমরা আরেকটি বিষয় হচ্ছে সাহিত্যের সম্রাট। তোমরা জানো প্রত্যেকটি লেখক কবিদের এক একটি উপাধি থাকে। যেমন আমরা মাইকেলের বিভীষণের প্রতি মেঘনাদ পড়েছি, সেখানে আমরা দেখেছি আমরা মাইকেলকে কি বলছি? মহাকবি। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, কারণ তিনি মহাকাব্য লিখেছেন। তারপরে আমরা পড়েছি সোনার তরী রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর কি কবি? উনি হচ্ছেন বিশ্বকবি। তারপরে আমরা অপরিচিতা পড়াচ্ছেন তোমাদেরকে কাসার স্যার পড়াচ্ছেন, সেখানে আমরাও পড়ছি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের। তারপরে হচ্ছে তোমাদেরকে ম্যাডাম পড়াচ্ছেন
রাশেদা ম্যাডাম পড়াচ্ছেন বিদ্রোহী কবিতা। সেখানে আমরা কার কবিতা পড়ছি? আমাদের জাতীয় কবির, জাতীয় কবি এবং বিদ্রোহী কবি কবিতা। এখন আমরা যেটা শুরু করেছি সেটা হচ্ছে সাহিত্য সম্রাটের লেখা বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন। এবং তোমাদেরকে নাসির স্যার পড়াচ্ছেন মাসি পিসি। মাসি পিসি কার লেখা? মানিক বন্দ্যোপাধ্যায়ের, এবং বিখ্যাত কথা সাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়। আমরা এর ধারাবাহিকতায় আজকে এই বঙ্কিমচন্দ্রকে আমরা বলছি সাহিত্য সম্রাট। এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের সম্পর্কে আমরা কিছু জেনে নিব, তার লেখক পরিচিতি নিয়ে। এর আগে আমি আরেকটু বলে দিই, আজকের এই ক্লাস থেকে তোমরা জানতে পারবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জীবনী এবং তার যে লেখা আজকে যে প্রবন্ধ, এই প্রবন্ধের সংজ্ঞা এবং লেখকদের কর্তব্য, নতুন যারা লিখছেন তাদের কর্তব্য কী হওয়া উচিত, এ নিয়ে আমরা বিস্তারিত জানতে পারবো। তাহলে আমরা কি জানতে পারবো? আমরা জানতে পারবো নতুন লেখকদের সম্পর্কে যে প্রবন্ধ, সেই প্রবন্ধের সংজ্ঞা জানতে পারবো, প্রবন্ধ কাকে বলে, প্রবন্ধের মধ্যে কি থাকে, এবং বঙ্কিমচন্দ্রের জন্ম মৃত্যু, তার সাহিত্যকর্ম সম্পর্কে এবং তার লেখা প্রবন্ধের মধ্যে তিনি নতুন লেখকদেরকে কি বলতে চেয়েছেন সেই বিষয়টি সম্পর্কে আজকে জানতে পারব। তো আমরা আমরা লেখক পরিচিতির মধ্যে চলে যাই। আমরা 1 নম্বরে লিখব জন্ম ও জন্মস্থান। 2 নম্বরে লিখব মাতা পিতার নাম। মাতা পিতার নামের পরে লিখব আমরা যে তিনি স্নাতক হয়েছেন কবে, সেটা স্নাতক। 4 নম্বরে আমরা চলে যাচ্ছি তার যে পেশা ছিল সেই পেশা সম্পর্কে আমরা জানবো। তারপর হচ্ছে তার সম্পাদিত পত্রিকা, সম্পাদিত পত্রিকা এবং তার প্রথম সাহিত্য চর্চা। এবং তার হচ্ছে গ্রন্থ সংখ্যা, নম্বরে প্রথম উপন্যাস। প্রথম উপন্যাস আর অন্যান্য উপন্যাস। তার রচিত অন্যান্য উপন্যাস আর তার গদ্য গ্রন্থ সমূহ। 10 নম্বরে গদ্য গ্রন্থ সমূহ। 11 নম্বরে আমরা লিখব যে তার প্রবন্ধের বিষয়। প্রবন্ধের
বিষয় মানে তিনি কি কি নিয়ে প্রবন্ধ লিখেছেন। তারপরে আমরা চলে যাচ্ছি তার মৃত্যু সময়কে নিয়ে। এবার দেখো আমরা জন্মস্থান সম্পর্কে জানি যে 1838 সালের 26শে জুন 1838 সালের 26শে জুন বঙ্কিমচন্দ্র কলকাতায় জন্মগ্রহণ করেছেন। কোথায়? 24 পরগনার আমাদের পশ্চিমবঙ্গ অর্থাৎ কলকাতার 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে তার জন্ম। তোমরা লিখে নিও 1838 26 জুন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার কাঁঠালপাড়া গ্রামে, 24 পরগনার কাঁঠালপাড়া গ্রামে। এবার আসো তার মাতা পিতার নাম। তার পিতা ছিলেন যাদবচন্দ্র চট্টোপাধ্যায়। এই যাদবচন্দ্র চট্টোপাধ্যায় তিনি যখন জন্মগ্রহণ করেন আমাদের বঙ্কিমচন্দ্র, তখন তিনি ডেপুটি কালেক্টর পদে চাকরি করছিলেন। এবং বঙ্কিমচন্দ্রের মা হচ্ছেন দুর্গা সুন্দরী দেবী। মা দুর্গা সুন্দরী, বাবা যাদবচন্দ্র আর মা হচ্ছেন দুর্গা সুন্দরী। আর তিনি স্নাতক হয়েছেন 1858 সালে। 1858 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম 10 জন পরীক্ষা দিয়েছিল। 1858 সালে প্রথম, 1857 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং 1858 সালে মাত্র 10 জন স্নাতক পরীক্ষা দিয়েছিল। এর মধ্যে 2 জন মাত্র উত্তীর্ণ হয়েছিলেন, এর মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় একজন। এবং তার পেশা ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট। তার সম্পাদিত পত্রিকা, তার একটা পত্রিকা সম্পাদনা করেছিলেন তিনি, তার নাম হচ্ছে বঙ্গদর্শন। আর তার যে প্রথম সাহিত্য চর্চা, তিনি প্রথম তার যে সাহিত্য চর্চা মানুষের সম্মুখে প্রকাশিত হয় সেটা হচ্ছে 1852 সালে এই সংবাদ প্রভাকর নামে একটি পত্রিকা ছিল সেই সময়ে। সেই পত্রিকার মধ্যে তার কবিতা প্রকাশিত হয়। সেই কবিতা প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে তার সাহিত্য চর্চার সূত্রপাত হয়। আর তার গ্রন্থ সংখ্যা হচ্ছে 34টি। তার প্রকাশিত যে গ্রন্থ সংখ্যা সেটি হচ্ছে 34টি। আর তার প্রথম উপন্যাস দুর্গেশ নন্দিনী। এবং তার অন্যান্য, তোমরা জানো যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যে তিনি খ্যাতনামা ঔপন্যাসিক। তার উপন্যাসগুলো বাংলা সাহিত্যকে অমরত্বের মর্যাদা দিয়েছে। তার অন্যান্য উপন্যাসগুলো হচ্ছে কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ,
রাজসিংহ ও সীতারাম সীতারাম এগুলো হচ্ছে তার রচিত বিখ্যাত উপন্যাসগুলোর নাম। আর তিনি আরেকটি উপন্যাস লিখেছিলেন ইংরেজিতে, সেটার নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। আরেকটি উপন্যাসের নাম হচ্ছে ইংরেজি উপন্যাস, যেটির নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। তাহলে আমরা তার বিখ্যাত উপন্যাস দুর্গেশ নন্দিনী এবং তার পরবর্তী যে অন্যান্য উপন্যাসগুলো আমরা এখানে লিখলাম, কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কমলাকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, রাজসিংহ এবং সীতারাম। এবং ইংরেজি উপন্যাসটির নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ। আরেকটি বিষয়, এই যে কমলাকান্তের উইল আমরা উপন্যাস, কৃষ্ণকান্তের উইল দেখছি, এরকম তার আরেকটি বিখ্যাত চরিত্র হচ্ছে কমলাকান্তের দপ্তর নামে তার প্রবন্ধ আছে। আর এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নিজের, তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। ছদ্মনাম আমরা যদি একটু পয়েন্টটা লিখি, 10, 11, 12 মৃত্যুর আগে আমরা এটা আরেকটা পয়েন্টের নাম হিসেবে তোমরা লিখতে পারো। ইংরেজি উপন্যাস রাজমোহনস ওয়াইফ, আর তার ছদ্মনাম কমলাকান্ত। আর তার গদ্য গ্রন্থ সমূহ, তার যে গদ্য কিছু গ্রন্থ ছিল, এই গদ্য গ্রন্থ সমূহ হচ্ছে লুকরহস্য, আরেকটা নাম হচ্ছে বিজ্ঞান রহস্য, বিজ্ঞান নিয়ে তার চমকপ্রদ লেখা আছে, বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, এই যে কমলাকান্তের দপ্তর যেটা লিখলাম আমরা, কমলাকান্তের দপ্তর, সাম্য, আর হচ্ছে কৃষ্ণ চরিত্র, আরেকটি প্রবন্ধের নাম হচ্ছে বিবিধ প্রবন্ধ নামে তার আরেকটি গ্রন্থ আছে। তাহলে তার এই গদ্য গ্রন্থ সমূহ আমরা তো এর আগে জেনেছি উপন্যাসের নাম, ইংরেজি উপন্যাসের নাম, আর এখানে গদ্য গ্রন্থ সমূহ তিনি বিশেষ করে প্রবন্ধ লিখেছেন। এটার নাম হচ্ছে, একটার নাম হচ্ছে লোকরহস্য, আর হচ্ছে বিজ্ঞান রহস্য, কমলাকান্তের দপ্তর, সাম্য, কৃষ্ণ চরিত্র, আরেকটার নাম হচ্ছে বিবিধ প্রবন্ধ। আর তার প্রবন্ধের যে বিষয়গুলো ছিল, তার প্রবন্ধের বিষয়গুলো ছিল ধর্ম, দর্শন, সাহিত্য, ভাষা ও সমাজ, এগুলো ছিল তার প্রবন্ধের আলোচ্য বিষয়। আর তিনি মৃত্যুবরণ করেছেন কবে? 1894 সালের 8 এপ্রিল। তাহলে আমরা এতক্ষণ কি জানতে পারলাম? আমরা প্রথমেই জানতে পেরেছি যে সাহিত্য সম্রাটকে এবং তার লিখিত প্রবন্ধ বাংলা নব্য লেখকদের প্রতি নিবেদন করতে গিয়ে প্রবন্ধের সংজ্ঞা জেনেছি, এবং বঙ্কিমচন্দ্রের জন্ম, মৃত্যু, মাতা পিতার নাম, এবং তিনি প্রথম স্নাতক হয়েছেন 1858 সালে, এবং এটা হচ্ছে কি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে।
কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। তার পেশা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট। সম্পাদিত পত্রিকা তার বঙ্গদর্শন। প্রথম সাহিত্য চর্চা শুরু হয় 1852 সালে সংবাদ প্রভাকর পত্রিকার মধ্য দিয়ে। গ্রন্থ সংখ্যা হচ্ছে তার 34টি। এর মধ্যে প্রথম উপন্যাস হচ্ছে দুর্গেশ নন্দিনী এবং অন্যান্য উপন্যাসগুলো কপালকুণ্ডলা, মৃণালিনী, বিষবৃক্ষ, কৃষ্ণকান্তের উইল, চন্দ্রশেখর, আনন্দমঠ, দেবী চৌধুরানী, সীতারাম এবং রাজসিংহ। এবং তার ইংরেজি উপন্যাসের নাম হচ্ছে রাজমোহনস ওয়াইফ এবং তার ছদ্মনাম ছিল কমলাকান্ত। এবং তার গদ্য যে গ্রন্থগুলো সেখানে একটা আছে কমলাকান্তের দপ্তর, আছে লোকরহস্য, বিজ্ঞান রহস্য, সাম্য, কৃষ্ণচরিত্র এবং বিবিধ প্রসঙ্গ। এবং তার প্রবন্ধের বিষয়গুলো ছিল ধর্ম, দর্শন, ভাষা, সাহিত্য এবং সমাজ বিষয়ক। এবং আজকের আমাদের আলোচ্য প্রবন্ধটি হচ্ছে সাহিত্য বিষয়ক। এবং তিনি মৃত্যুবরণ করেছেন 1894 সালের 8 এপ্রিল। তো এতক্ষণ ধরে আমরা যা আলোচনা করেছি আমরা এবারে মুছে ফেলছি। এসো আমরা আজকের বাংলা নব্য লেখকদের প্রতি যে পাঠ আছে, লেখকদের প্রতি তার যে নিবেদন আছে, সেখানে তিনি কি নিবেদন করতে চেয়েছেন। তিনি নতুন লেখকদের প্রতি আহ্বান জানিয়েছেন। এখানে আমরা যে আহ্বানগুলো দেখব, তিনি 13টা পয়েন্ট দিয়ে 13টা পয়েন্টের মধ্য দিয়ে তিনি আলোচনা করেছেন। এবং এই যে আমাদের এই 13টা পয়েন্ট, তিনি কি এই পয়েন্টগুলো এটা কিন্তু ছিল কোথায়? এটা প্রচার পত্রিকায়। এই যে প্রবন্ধটা এটা প্রচার নামক পত্রিকায় সালে 1855 সালে বিবিধ প্রবন্ধ নামে যে গ্রন্থ আছে সেখানে প্রবন্ধে অন্তর্ভুক্ত হয়। প্রচার পত্রিকায় 1855 সালে বিবিধ প্রবন্ধ নামক গ্রন্থে এই লেখাটি অর্থাৎ এই নব্য লেখকদের প্রতি নিবেদন অন্তর্ভুক্ত হয়। এখানে তিনি যে পয়েন্ট দিয়েছেন, নব্য লেখকদের আহ্বান করে 13টি পয়েন্ট দিয়েছেন। আমরা এই পয়েন্টগুলো নিয়ে একটু কথা বলছি। তিনি একটি একটি করে সকল যে পয়েন্টগুলোতে তিনি তার কথাগুলো বুঝাতে চেয়েছেন। তিনি প্রথমেই বলেছেন, যশের জন্য, খ্যাতির জন্য লিখিবে না। আপনারা যারা লিখিবেন তারা যশের জন্য, সম্মানের জন্য, খ্যাতির জন্য, নামের জন্য লিখিবেন না। কারণ তাহলে লেখা মানে পুরোপুরি সাহিত্য হয়ে ওঠে না। সাহিত্য হচ্ছে চিরন্তন, যা আছে, যা ছিল, যা থাকবে। কিন্তু যখন মানুষ যশের আকাঙ্ক্ষা করে, সম্মানের আকাঙ্ক্ষা করে কিছু লেখে কাউকে খুশি করার জন্যে, নিজের সম্মান বৃদ্ধির জন্যে, সেই লেখাটি প্রকৃত সাহিত্য হয়ে ওঠে না। তাই তিনি প্রথমেই লিখেছেন, যশের জন্য লিখিবেন না। এটা হচ্ছে আমাদের প্রবন্ধের মূল বিষয়গুলো। আমরা লেখা শুরু করেছি। 1 নম্বরে যশের জন্য লিখিবেন না। 2 নম্বরে তিনি বলছেন টাকার জন্য লিখিবেন না, টাকার জন্য লিখিবেন না। একটা হচ্ছে সম্মানের জন্য, একটা হচ্ছে টাকার জন্য। আমি টাকা পাবো, এটা লিখলে আমি টাকা পাবো, সুতরাং আমি লিখছি। টাকার জন্য লিখিবেন না। বলছে যে ইউরোপীয় সাহিত্যে, ইউরোপে অনেক লেখকরা টাকার জন্য লিখে, কিন্তু তাদেরটা সাহিত্যও হয়,
কিন্তু আমাদের দেশে সেই সময় এখনও আসেনি, কারণ আমাদের দেশের মানুষের যে রুচি সেই অনুযায়ী যখন আমরা টাকা পেয়ে লিখব, তখন দেখা যায় সেটা প্রকৃত সাহিত্য হয়ে উঠবে না, কারণ আমাদের দেশের মানুষের রুচি এখনও তৈরি হয়নি, এই জন্যে যে আমরা পুরোপুরি এখনও শিক্ষিত হয়ে উঠতে পারিনি। 3 নম্বরে তিনি বলছেন মনুষ্য অর্থাৎ মানুষ ও, এটাকে আমরা উনি যেভাবে লিখেছেন ওভাবে লিখি, আচ্ছা ঠিক আছে, আমরা যেহেতু মানুষের জন্যে, আর কার জন্যে? দেশের জন্যে, দেশের মঙ্গলের জন্যে লিখতে হবে। তিনি বলছে আমরা যখন লিখব তখন আমরা সেটা চিন্তা করব যে মানুষের মঙ্গল যাতে হয়, দেশের মঙ্গল যাতে হয়, সেই রকম লেখা আমরা লিখব, সৌন্দর্য সৃষ্টির জন্য আমরা লিখব। প্রথম 2টা প্যারাতে তিনি বললেন কি লিখব না, যশের জন্য লিখিব না, টাকার জন্য লিখিব না। 3 নম্বর প্যারাতে এসে তিনি বললেন কিসের জন্য লিখব? মানুষের জন্য লিখব। আর কার জন্যে? দেশের জন্যে, দেশের মানুষের জন্যে যাতে মঙ্গল হয় সেজন্যই আমরা লিখব। এবার তিনি বললেন সাহিত্যের উদ্দেশ্য, বললেন যে সত্য ও ধর্ম সাহিত্যের উদ্দেশ্য। সত্য এবং ধর্ম এই দুটি হচ্ছে সাহিত্যের উদ্দেশ্য। এবং তিনি বললেন যা অসত্য, যা অধর্ম, যা পরপীড়ন করে, পরনিন্দা করে, এমন কিছু আমরা যেন না লিখি। যা অসত্য, যা অধর্ম এবং যা পরপীড়ন এবং পরপীড়ন করে এবং পর সমালোচনা করে এমন লেখা আমরা লিখব না, কারণ সাহিত্যের উদ্দেশ্যই হচ্ছে সত্যকে, ধর্মকে প্রতিষ্ঠা করা। এবার তিনি বললেন যাহা লিখিবেন তাহা হঠাৎ করে প্রচার করবেন না, হঠাৎ করে প্রচার করিবেন না। তিনি বলতে চাইলেন যে আমার হঠাৎ কিছু মনে হলো, লিখলাম, সেটা আমি সাথে সাথে প্রচার করে দিলাম, এটা যেন না করা হয়। তিনি বলছেন যে আমি একটা গল্প লিখলাম, একটা উপন্যাস লিখলাম, তাহলে সেটা কি করব, বছর খানেক বা বছর 2 ফেলে রাখবো, তারপরে সেটা আমরা বারবার পড়ব, দেখব, সেখানে ভ্রান্তি কোথায় আছে সেটা বুঝে ঠিকঠাক করে তারপরে আমরা জনসম্মুখে নিয়ে আসব। সেটা ছিল বঙ্কিমচন্দ্রের আহ্বান। এবার আসো 6 নম্বরে তিনি কি বলছেন। আমরা 6 নম্বরে চলে যাচ্ছি। 6 নম্বরে তিনি বলছেন যে বিষয়ে অধিকার নাই, যে বিষয়ে আমাদের অধিকার নাই, আমাদের অধিকার নাই, সে বিষয়ে আমরা লিখিব না। অর্থাৎ যে বিষয়ে আমাদের অধিকার নাই মানেটা কি, যে বিষয়ে আমাদের জানা নাই ভালো করে, আমাদের ভালো করে রপ্ত করা নাই, সেই বিষয়ে যেন আমরা লিখিতে না যাই। যেটা আমি ভালো জানি,
সেই বিষয়ে আমার অধিকার রয়েছে, সেই বিষয়টা নিয়েই যেন আমরা লিখি। তো আমাদের এই 13টি বক্তব্য আছে, 13টি পয়েন্টের মধ্য দিয়ে তিনি লেখকদের প্রতি তার বক্তব্য উপস্থাপন করেছেন। আমরা এর মধ্যে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছি। আমরা আগামী ক্লাসে তোমাদেরকে বাকি 7টি নিয়ে আলোচনা করব। তো তোমরা যে কাজটি করবে সেটি হচ্ছে, বাড়ির কাজ দিয়ে দিচ্ছি তোমাদেরকে। বাড়ির কাজ হচ্ছে প্রবন্ধের সংজ্ঞা আর লেখক পরিচিতি, সাথে 6টি পয়েন্ট, যে 6টি পয়েন্ট নিয়ে আলোচনা করেছে সেই 6টি পয়েন্ট করা রইল তোমাদের বাড়ির কাজ হিসেবে। প্রবন্ধের সংজ্ঞা, লেখক পরিচিতি আর 6টি পয়েন্ট নিয়ে যা আমরা বলেছি সেগুলো তোমরা ভালো করে রপ্ত করবে। তো সেই পর্যন্ত আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং প্রত্যেকে নিয়মিত অনলাইন ক্লাসগুলোর সাথে সংযুক্ত থেকে তোমরা ভালোভাবে তোমাদের পড়াশুনো করতে থাকো। ধন্যবাদ সবাইকে।